সেই প্রসঙ্গকে পেরিয়ে আমি যদি বলি, সাম্প্রতিক সময় এই টোকাই পার্টির, অর্থাৎ যারা নিজেদেরকে এনসিপি নামে একটি পার্টি খুলেছে, তারা তখন বলছে যে সেনাবাহিনী নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে রিফর্ম করবার ট্রাই করছে, বাংলাদেশ আওয়ামী লীগকে তারা রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছে, এই কারণে তারা সেনা প্রধানের পদত্যাগ চেয়েছে এবং সেনা প্রধানকে অকথ্য ভাষাতে গালিগালাজ করেছে। আপনি যেইটা নিয়ে প্রোগ্রামটা শুরু করেছেন এটা হচ্ছে তার প্রেক্ষাপট কি হয়েছিল। এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল, যে বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীর মাধ্যমে রিফর্মড হতে হবে বা সেনাবাহিনী করবে, এটা 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 তারা করেওনি এবং তারা একটা বিবৃতিতে সেটা বলেছে। এই প্রেক্ষিতে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসাররা ছিলেন, সিনিয়র অফিসাররা ছিলেন, মিড লেভেলের অফিসাররা প্রত্যেকেই প্রচন্ড রেগে গেছেন এবং তাদের এক ধরনের ইউনিটি তৈরি হয়েছে যে তোমাদের এত বড় স্পর্ধা, তুমি সেনা প্রধানের দিকে আঙ্গুল তোলো, তুমি সেনাবাহিনীকে, এবং তাদের একজন বলছে ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, এবং তাদেরকে সারমেয়র সাথে তুলনা করেছে সেনা প্রধানকে। ফলে ঘটনাটা যেটা দাঁড়িয়েছে যে সেনাবাহিনী এক ধরনের ক্ষুব্ধ হয়েছে, এক ধরনের ক্রোধান্বিত অভিব্যক্তি অনেকের মধ্য থেকেই পেয়েছি। এবং এটার প্রেক্ষিতে একটি ঘটনা সামনে এসেছে যে বাংলাদেশে ইমার্জেন্সি জারি হতে পারে, সেনাবাহিনী বাংলাদেশে এরকম একটা অবস্থাতে সরকারের পরিবর্তনের একটা সম্ভাবনার কথা আমরা শুনেছি। সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা সময় হয়তো বা বলে দেবে, বা আদৌ হবে কিনা আমি এই ব্যাপারে জানি না। কিন্তু আমার আশঙ্কার কথা, আমার নিজের কথা আমি বলতেই পারি। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন, এটাকে আমি বাংলাদেশ আসলে বলতে চাই না, আমি বলি পূর্ব পাকিস্তান, কারণ 5ই অগস্টের পরে এটা পূর্ব পাকিস্তানই হয়েছে। এখানে মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা, পুরো রাষ্ট্রটাকে একটা মৌলবাদী রাষ্ট্র বানানো, হত্যা, ধর্ষণ, সবকিছু মিলে একটা মধ্যযুগ। ফলে এইরকম একটা সিচুয়েশনে আমি, আপনি, আমরা যারা সাধারণ মানুষ আছি, স্বাভাবিক মানুষ আছে, আপনি তো ভারতের নাগরিক এবং আপনি এখান থেকে বাংলাদেশকে যেভাবে দেখেন, এইভাবে তো একটা সভ্য রাষ্ট্র বা এই যুগে এসে একটা রাষ্ট্র চলতে পারে না। ফলে সেই আশঙ্কাটার জায়গা হয়েছে। এবং যে 1 মাসের কথা বলা হচ্ছে বা যে এই এখনই ক্ষমতা নিচ্ছে, আমি আসলে সেভাবে টাইম ফ্রেমটা বলতে পারি না। তবে আমি আপনাকে একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, যে আমি আবার বলছি, আমি নিশ্চিত একটা ব্যাপারে, যে এই দখলদার টোকাই বাহিনী খুব বেশি দিন নেই। এই কথাটা আমি বারবার বলছি, আজও আমি সে কথা বলছি, যে এই টোকাই বাহিনীর খুব বেশি সময় নেই। নাও ইউ ক্যান কাউন্ট দ্য ডেজ, এবং আমি জানি না এক্স্যাক্টলি তারিখটা কি, বাট তারা আর নেই, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, চোখ বন্ধ করে নিশ্চয়তা দিতে পারি। এটারই কি কোথাও গিয়ে পূর্বাভাস দিতে চাইছেন সেনাপ্রধান, যে কারণের জন্য 1 মাস যে সময়কালটা তিনি বেঁধে দেবার একটা চেষ্টা করলেন, ওটাই বললেন? দেখুন, সেনাপ্রধান কি বাংলাদেশের নাগরিক না? তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এই দেশকে তিনি দেখেছেন, এই দেশের রাজনীতি তিনি দেখেছেন, তার পূর্ব অভিজ্ঞতাও আছে। ফলে শুধু সেনাবাহিনীর কথাটাই আমি কেন বলছি, আপনি বাংলাদেশের কৃষক, মজুর, মুটে, শ্রমিক যারা আছে, তারা মুখিয়ে আছে এই সরকারকে, এই অবৈধ টোকাইদেরকে এখান থেকে সরিয়ে তারা একটি মুক্তিকামী মানুষ, যেখানে মুক্তিযুদ্ধের কথা হবে, যেখানে মুক্ত বুদ্ধির কথা হবে, যেখানে গণতান্ত্রিক চর্চা রয়েছে, যেখানে সাধারণ মানুষের কথা রয়েছে, সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই, মানুষ দুমুঠো খেতে পায়, দুটো ভাত খেতে পায়। এই যে আপনার রোজা চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব মানে এক দামের কারণে মানুষজন নাভিশ্বাস উঠে গেছে। সুতরাং মানুষ তো মুক্তি চায়। আমি সেনাপ্রধানের কথা বলে জিনিসটাকে একটা সুনির্দিষ্ট শ্রেণীতে কেন আমি আনবো? আমি কৃষকদের কথা বলতে চাই, আমি শ্রমিকদের কথা বলতে চাই। আপনি জানেন যে গার্মেন্টস শ্রমিকরা আজকেও প্রতিবাদ করছে, শত হাজার আপনার কারখানা বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ, রাজনীতিবিদ, একেবারে রাজনীতি করে না, ছাত্র, শিক্ষক, প্রত্যেকে ভিতরে ফুঁসে আছে। শুধু সুযোগ পেলেই এদেরকে এখান থেকে নিঃশেষ করে দেবে। ফলে সেনাবাহিনীর কথাতে যদি আপনি কোনো ধরনের ইঙ্গিত পেয়ে থাকেন, তাহলে শুধু সেনাবাহিনীর কথা এইটা আপনি চিন্তা করবেন না। আপনি মনে রাখবেন যে সেনাবাহিনী সাধারণ মানুষের কথাই বিবেচনা করছে। একবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে কিন্তু বেশ কিছুদিন যাবৎ আলোচনা চলেছে। বাংলাদেশে জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে, এই আলোচনা কিন্তু বিভিন্ন সময় আমরা করে এসেছি, আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেছি। সেনাপ্রধানও কি সেই দিকেই কোথাও গিয়ে ইঙ্গিত করছেন? তিনিও কি সেটাই কোথাও বুঝতে পারছেন? তার কথাই কি সেটাই স্পষ্ট হচ্ছে? এবার সেই বিষয়টা নিয়ে কথা বলবো।
কোথাও গিয়ে মেনে নিচ্ছেন যে বাংলাদেশে জঙ্গি সম্প্রদায় অনেক বেশি মাথাচাড়া দিচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষ রীতিমতো বিরক্ত, ত্রস্ত, ভীত। তাই সেনাপ্রধান যখন তৎপর হচ্ছেন, তার যে ভাষণ, সেই ভাষণে কি কোথাও গিয়ে সেই জঙ্গি যে কথাটা বারবার ভারত আমেরিকা বলে এসেছে, সেই কথাটাকে তিনিও মেনে নিচ্ছেন? এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে নিঝুম মজুমদার, বাংলাদেশের আইনজীবী। আপনার কাছে এই বিষয়টাও জানতে চাইবো যে এই যে বাংলাদেশে জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে, এই নিয়ে প্রচুর আমরা আলোচনা করেছি, এবার সেনাপ্রধানের কথাতেও কি সেই একই সুর? সেনাপ্রধান গতকালকেই তো খুব সম্ভবত গতকালকে যে অফিসার্স অ্যাড্রেস যেটা আমরা বলে থাকি, অফিসারদের বিভিন্ন লগ এরিয়া জিওসি কমান্ডার যারা আছে তাদেরকে বিভিন্ন জিওসি বিভিন্ন অফিসাররা তাদের প্রতি তিনি একটা ভাষণ দিয়েছেন। সবার একটা সমবেত আলাপ আলোচনা সেখানে হয়েছে এবং সেই জায়গাটাতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী মাসে বা কিছু দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি ইসলামিক টেরোরিস্টদের অ্যাটাক হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তার কাছে এই ব্যাপারে ইন্টেল রয়েছে। দেখুন, বাংলাদেশ যে একটা এই ধরনের একটা সিচুয়েশনের উত্তপ্ত জায়গাতে রয়েছে, সেটা বোধ করি 5ই আগস্টের পরে এটার জন্য খুব বড় রাজনৈতিক বিশ্লেষক হতে হয় না। এর দায় তো সেনাবাহিনীর উপরে। আমি অনেক জায়গাতেই আমার ক্ষোভটা আমি প্রকাশ করতে পারি। যেমন এই যে আপনার আনসার আল ইসলামের এই ভয়ঙ্কর মৌলবাদী, সে এতগুলো খুনের আসামি, এতগুলো হত্যা মামলা, এত কিছুর আসামি অবস্থাতে সে মুক্তি পেল। আমরা দেখেছি সেনাবাহিনীর অফিসাররা তাকে তার পাশে দাঁড়িয়ে আছে আর সেখানে উল্লাস করছে, গান স্যালুটের কথা আমরা ছবিতে দেখেছি। আইসিস এর পতাকা সেনাবাহিনীর পাশে তুলে ধরা, কিন্তু সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখেনি। 32 নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পীঠ স্থান, সেই জায়গাটাকে ঘুরিয়ে দেওয়া হলো। সেনাবাহিনী কোনো ধরনের কোনো ভূমিকাই রাখতে পারেনি এবং সেই বিল্ডিং এ আপনার আইসিস এর পতাকা ঝুলিয়ে দেওয়া হলো। সেই জঙ্গিরা সেখানে উল্লাস করলো, সেখানেও সেনাবাহিনী নীরব। সুতরাং সমস্ত কিছু মিলে, এবং আপনি জানেন যে ইসলামিক যেসব টেরোরিস্ট আছে, যেমন আপনার এই যে হারুন ইজহার নামের ভয়ঙ্কর রকমের টেরোরিস্ট এবং আমির হামজা থেকে শুরু করে যারা যারা বাংলাদেশে ইসলামিক এই টেরোরিস্ট নামে আমরা চিনি জানি, এরা প্রত্যেকেই এক ধরনের ভয়ঙ্কর ভাবে বাংলাদেশকে এই টেরোরিজমের জায়গাতে নিয়ে যেতে চাচ্ছে এবং তাদের সাথে সিরিয়া বলেন, তারপরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাদের যে যোগাযোগ আছে সেটা আমাদের কাছে নতুন কিছু না।